ওথেলো ওথেলো হল নাটকের প্রধান চরিত্র এবং জন্মসূত্রে একজন মুর অর্থাৎ কালো চামড়ার মানুষ। সে হল একজন বীর যোদ্ধা। ডেসডিমোনা ডেসডিমোনা হল ভেনিসের সেনেটের ব্রাবানশিওর মেয়ে এবং ওথেলোর স্ত্রী। সে একজন সুন্দরী, নিষ্পাপ এবং পবিত্র মহিলা। ব্রাবানশিও ব্রাবানশিও হলেন ভেনিসের একজন ধনী সেনেটর এবং ডেসডিমোনার পিতা। ক্যাসিও ক্যাসিও হল ভেনিসের একজন তরুণ এবং সুদর্শন ফ্লোরেন্টাইন সৈনিক। সে ওথেলো এবং ডেসডিমোনা দুজনেরই বন্ধু। তার বন্ধুভাবাপন্ন প্রকৃতি এবং মাধুর্য সহজেই স্ত্রীলোকেদের আকর্ষণ করত। ইয়াগো ইয়াগো হল নাটকের খলনায়ক। সে হল ভেনিসের সৈন্যদলের একজন বয়োজ্যেষ্ঠ সৈনিক এবং এমিলিয়ার স্বামী। এমিলিয়া এমিলিয়া হল ইয়াগোর স্ত্রী এবং ডেসডিমোনার পরিচারিকা। ভেনিসের ডিউক ভেনিসের ডিউক হলেন একজন অত্যন্ত জ্ঞানী মানুষ এবং পক্ষপাতশূন্য বিচারক। মন্ট্যানো মন্ট্যানো হলেন সাইপ্রাসের একজন যোগ্য অফিসার। রোডারিগো রোডারিগো হলেন ভেনিসের একজন নামকরা ব্যবসায়ী। সে ডেসডিমোনাকে খুব পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। বহুদিন আগের কথা। ভেনিসে একজন ধনী সেনেটর বাস করতেন। তার নাম ছিল ব্রাবানশিও। তার একটি সুন্দরী মেয়ে ছিল, যার নাম ছিল ডেসডিমোনা। তার দেশের অনেক সুন্দর সুন্দর যুবক ডেসডিমোনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ডেসডিমোনা পছন্দ করত একজন কৃষ্ণবর্ণ বা কালো চামড়ার মূর্খকে, যার নাম ছিল ওথেলো। ওথেলোকে ডেসডিমোনার বাবাও খুব পছন্দ করত। এই ওথেলো ছিল এক দুঃসাহসী যোদ্ধা। তুর্কিদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে সফল হওয়ার পর তাকে সেনাপতি পদে উন্নীত করা হয়েছিল। তারপর থেকে সে সারা দেশের মানুষের কাছে প্রশংসা আর সম্মানের পাত্র হয়ে উঠেছিল। সেই সময় ভেনিসে একজন নামকরা ব্যবসায়ী বাস করত, যার নাম ছিল রোডারিগো। রোডারিগোর টাকা পয়সা ও ধন দৌলতের কোনো অভাব ছিল না। সে ডেসডিমোনাকে খুব পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইত। তাই সে বারবার তার বিবাহের প্রস্তাব ইয়াগোর মাধ্যমে পাঠাতে থাকে। আর একই সাথে রোডারিগো ইয়াগোকে অনেক টাকা পয়সা ও বিভিন্ন উপহার দিত, আর সেগুলো ডেসডিমোনার কাছে পাঠিয়ে দিতে বলত। কিন্তু ইয়াগো ছিল খুবই ধূর্ত প্রকৃতির মানুষ। সে এই উপহারগুলো ডেসডিমোনাকে না দিয়ে সেগুলো সে নিজের কাছেই রেখে দিত। ওথেলো ভ্রমণ করতে ভালোবাসত, আর মাঝে মধ্যেই ব্রাবানশিও ওথেলোকে তাদের বাড়িতে আমন্ত্রণ করত তার সেই দুঃসাহসিক অভিযানের গল্পগুলো শোনার জন্য। এসব গল্পে ডেসডিমোনা এতটাই মুগ্ধ হয়ে যেত যে কোনো কাজ থাকলেও সে তাড়াহুড়ো করে সেটা সেরে ফেলে ওথেলোর গল্প শোনার জন্য ফিরে আসত। এইভাবেই তারা একে অপরের প্রেমে পড়েছিল। ডেসডিমোনা জানত যে তাদের এই বিবাহকে কেউ কোনোদিনও মেনে নেবে না। তাই একদিন তারা গোপনে বিয়ে করে ফেলল, আর তারা ঠিক করল যে তাদের এই বিবাহকে গোপনে রাখবে। কিছু সময় পর ওথেলো ও ডেসডিমোনার বিবাহের ব্যাপারটা ইয়াগো জেনে গেল। ইয়াগো দেখল এটাই তার সুযোগ ওথেলোর সাথে বদলা নেওয়ার। ইয়াগো ওথেলোকে নিজের শত্রু বলে ভাবত। এর পেছনে একটি বিশেষ কারণ ছিল। ওথেলো ও ডেসডিমোনার এক ফ্লোরেন্সীয় বন্ধু ছিল, যার নাম হল ক্যাসিও। এই ক্যাসিও ওথেলো ও ডেসডিমোনার ভালোবাসাকে সফল করার জন্য তাদের প্রচুর সাহায্য করেছিল। তাই ওথেলো তাকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিল। কিন্তু এর ফলে ইয়াগো খুবই রেগে গিয়েছিলেন। এই পদের জন্য সবথেকে বেশি আমি যোগ্য ছিলাম, কিন্তু ওথেলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই আমি ওথেলো, ক্যাসিও ও ডেসডিমোনা এই তিনজনের থেকে খুব তাড়াতাড়ি প্রতিশোধ নেব। ওথেলো ও ডেসডিমোনার বিবাহের কথা জানার পর ইয়াগো রোডারিগোর কাছে গিয়ে তাকে উত্তেজিত করার জন্য বলল যে, তুমি শুনেছ, ওথেলো ডেসডিমোনাকে বিয়ে করে নিয়েছে। তাই এখন আমরা যদি কোনোভাবে তাদের সংসার ভেঙে ফেলতে পারি, তাহলে আমার প্রতিশোধ নেওয়াও হবে এবং তুমি তোমার প্রাণের থেকেও প্রিয় ডেসডিমোনাকেও পেয়ে যাবে। তাই আমার কথা মন দিয়ে শোনো। ওথেলো যে ডেসডিমোনাকে বিয়ে করেছে এটা ডেসডিমোনার বাবা ব্রাবানশিও জানে না।
আমরা ডেসডিমোনার বাবার কাছে যাব এবং এই ব্যাপারটা তাকে জানাব। তাহলে তিনি তাদের উপরে চটে যাবেন এবং ওথেলোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। পরিকল্পনা মতো তারা দুজনে ব্রাবান্সিওর বাড়ি গেল এবং তাকে এই কথাটা জানাল। প্রথমে ব্রাবান্সিও তাদের কথা বিশ্বাস করলেন না। পরে তিনি তাদের কথা বিশ্বাস করতে বাধ্য হলেন। সবকিছু জানতে পেরে ব্রাবান্সিও কিছু লোকজন সাথে নিয়ে ওথেলোর বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। তখন ইয়াগো তার বিশ্বাস ধরে রাখার জন্য ওথেলোর পাশে গিয়ে দাঁড়াল। ওথেলো দেখতে পেল যে অনেক লোকজন জড়ো হয়ে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। এসব দেখে ওথেলো তরবারি বের করল, কিন্তু হঠাৎ সেখানে একজন দূত এসে জানালেন যে ডিউক অফ ভেনিস তাকে যত দ্রুত সম্ভব তাঁর দরবারে উপস্থিত হওয়ার জন্য আদেশ দিয়েছেন। ব্রাবান্সিও যখন ওথেলোর সামনে গেল, তখন ওথেলো ব্রাবান্সিওকে জানাল যে ডিউক অফ ভেনিস তাকে যেতে বলেছেন। তখন ব্রাবান্সিও এবং ওথেলো দুজনেই ডিউকের দরবারে গেল। ব্রাবান্সিও ভেনিসের ডিউককে জানালেন যে ওথেলো আমার একমাত্র সরল এবং নিষ্পাপ মেয়েকে জাদুমন্ত্রের দ্বারা মন্ত্রমুগ্ধ করে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। এরপর আপনি দয়া করে ওথেলোর বিচার করুন। এরপর ডিউক অফ ভেনিস ওথেলোকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেয়। তখন ওথেলো বলল যে আমি আমার যুদ্ধের সংগ্রামী গল্পগুলো ডেসডিমোনাকে শোনাতাম এবং সে এগুলোর প্রেমে পড়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমিও তার প্রস্তাবে সাড়া দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এদিকে সেই সময় ডেসডিমোনা ডিউকের দরবারে এসে হাজির হয় এবং ওথেলোর কথাকে সমর্থন করে বলল যে ওথেলো একদম ঠিক বলছে। আমি ওর গল্পগুলো শুনে মুগ্ধ হই এবং ধীরে ধীরে আমি ওর প্রেমে পড়ে যাই। তাই আমি ওকে বিবাহ করি। এতে ওথেলোর কোনো দোষ নেই। এরপর ডিউক অফ ভেনিস ব্রাবান্সিওকে বুঝিয়ে শুনিয়ে এই ব্যাপারটা এখানেই মিটিয়ে দেয়। তারপর ডিউক ওথেলোকে ডেকে বললেন যে তাকে এখনই সাইপ্রাসে যুদ্ধে যেতে হবে, কারণ তুর্কিরা এক বিশাল নৌবহর সাজিয়ে যুদ্ধের জন্য রওনা হয়েছে, আর তারা ভেনেশীয়দের কাছ থেকে সাইপ্রাস দ্বীপ পুনরায় উদ্ধার করার জন্য দ্বীপের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে ডেসডিমোনা তার পিতাকে বলল যে আমার জীবন ও শিক্ষার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু এখন আমাকে আমার প্রেমিক ও স্বামী ওথেলোর জন্য এক বড় কর্তব্য পালন করতে হবে। ঠিক যেমনভাবে বহু বছর আগে আমার মা তোমাকে পছন্দ করেছিল, তার পিতার চেয়েও তোমাকে বেশি গুরুত্ব দিয়ে। এই কথা শুনে ব্রাবান্সিও রেগে গিয়ে ওথেলোকে বললেন যে একে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাও। আমি এর মুখ আর দেখতে চাই না। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার আর কোনো সন্তান নেই, নয়তো ডেসডিমোনার এই ব্যবহার আমাকে স্বেচ্ছাচারী করে তুলত এবং আমি তাদের পরিত্যাগ করতে বাধ্য হতাম। আর সাবধান থাকবে, কারণ যে মেয়ে তার বাবাকে ঠকিয়েছে সে হয়তো তোমাকেও ঠকাতে পারে। এই কথা শুনে ডেসডিমোনা তার বাবার উপর প্রচণ্ড রেগে গেল। সে তার বাবাকে বলল যে আমি আর এখানে এক মুহূর্তের জন্যও থাকতে চাই না। আর আমি এই মূর্খকে ভালোবেসেছি তার সাথে সারা জীবন কাটানোর জন্যেই। এরপর ওথেলো ও ডেসডিমোনা নৌকায় করে সাইপ্রাস দ্বীপের দিকে রওনা দিল। কিন্তু তারা সেখানে পৌঁছে জানতে পারল যে সাইপ্রাস দ্বীপের দিকে আসার সময় তুর্কি নৌবাহিনী ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে এবং তাদের আক্রমণ করার মতো আর কোনো শক্তি নেই। তাই সেই দ্বীপের বাসিন্দারা সেই দিনটিকে উৎসবের মতো পালন করতে চায়। সেই দিন সন্ধ্যায় উৎসবে ওথেলো ক্যাসিওর উপর দায়িত্ব দিল যে সৈন্যরা যাতে অতিরিক্ত মদ না খায় সেই দিকে লক্ষ্য রাখতে। সেই রাতে চতুর ইয়াগো এক চক্রান্ত করল। সে ক্যাসিওকে বাধ্য করল চূড়ান্ত মদ্যপান করতে। আর মদ্যপান করার পর ক্যাসিও মন্টানো নামে এক যোগ্য অফিসারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল। ইয়াগো পরিস্থিতির সুযোগ নিল এবং সকলকে জাগিয়ে তুলল। ওথেলো জেগে উঠে ক্যাসিওর কাছে এই সব আচরণের কারণ জানতে চাইল, কিন্তু লজ্জায় ক্যাসিও কোনো জবাব দিতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। ফলে ওথেলো ক্যাসিওকে তার উন্নীত পথ থেকে সরিয়ে দিল। ওথেলো সেখান থেকে চলে যাওয়ার পর ইয়াগো ক্যাসিওর কাছে গিয়ে বলল যে বন্ধু, তুমি একটা কাজ করো। তুমি যদি ওথেলোর স্ত্রী ডেসডিমোনাকে গিয়ে একটু ভালোভাবে বলতে পারো, তাহলে হয়তো তুমি তোমার পদ ফিরে পাবে। ইয়াগোর কথা মতো ক্যাসিও ডেসডিমোনার সাথে গোপনে দেখা করল। আর ডেসডিমোনা ক্যাসিওকে কথা দিল যে সে তার স্বামীর কাছে ক্যাসিওর হয়ে ওকালতি করবে। সেই দিন রাত্রে ডেসডিমোনা ওথেলোকে বলল যে ক্যাসিও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই দয়া করে ওকে ওর পদটা ফিরিয়ে দিন।
আর এই ক্যাসিওই হলো সেই ক্যাসিও যে আপনার হয়ে আমার কাছে প্রেম নিবেদন করতে এসেছিল। আমি মাঝে মধ্যে ওর কাছে আপনার নিন্দা করেছিলাম, কিন্তু সে সর্বদা আপনার পক্ষ নিয়েছিল। তাই এইবারের মতো ওকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি ওর পদ ওকে ফিরিয়ে দেব, কিন্তু আমাকে একটু সময় দাও। একদিন ক্যাসিও এবং ডেসডিমোনা যখন এই ব্যাপারে কথা বলছিল, সেই সময় ইয়াগো এবং ওথেলোকে সেই ঘরে প্রবেশ করতে দেখে ক্যাসিও সেই ঘরের পিছনের দরজা দিয়ে চোরের মতো পালিয়ে গেল। এসব দেখেও কিন্তু ওথেলো প্রথমে কিছু মনে করল না। এরপর ওথেলো ডেসডিমোনার সাথে কথা বলতে লাগল এবং এই ব্যাপারটা ভুলেই গেল। কিন্তু ডেসডিমোনা যখন সেখান থেকে চলে গেল, তখন ইয়াগো ওথেলোর মনে সন্দেহ বসিয়ে দিল যে ক্যাসিও এবং ডেসডিমোনা দুজনেই দুজনকে ভালোবাসে, তাই তারা গোপনে দেখা করতে এসেছিল। ওথেলো কিন্তু সেই কথায় বিশ্বাস করল না। তখন ইয়াগো ওথেলোকে বলল যে, আপনি ডেসডিমোনাকে যে রুমালটি উপহার দিয়েছিলেন সেটি আমি ক্যাসিওর হাতে দেখেছি। সেই রুমালটি দিয়ে ক্যাসিও নিজের মুখ মুছতেছিল। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি 3 দিনের মধ্যেই ক্যাসিওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করব, আর ওই সুন্দরী শয়তানকে আমি নিজের হাতে হত্যা করব। এরপর ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য ওথেলো ডেসডিমোনার কাছে গিয়ে রুমালটি চাইল, কিন্তু ডেসডিমোনা রুমালটি দিতে ব্যর্থ হল, কারণ সেটি তার কাছে ছিল না। এতে প্রচণ্ড রেগে গিয়ে ওথেলো ইয়াগোকে আদেশ দিল যে সে যেন ক্যাসিওকে হত্যা করে, আর ওথেলো নিজে গেল ডেসডিমোনাকে হত্যা করতে। কিন্তু সে একবারও ভাবল না যে সেই রুমালটা কিভাবে ক্যাসিওর কাছে গেল। ঘরের ভিতর গিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা ডেসডিমোনাকে হত্যা করে ওথেলো। তারপর আহত ও রক্তাক্ত অবস্থায় ক্যাসিও সেখানে উপস্থিত হয়। তার সঙ্গে আসে এমিলিয়া, মন্টানো এবং বন্দী অবস্থায় থাকা ইয়াগো। ডেসডিমোনার মৃত শরীর দেখে থাকতে না পেরে এমিলিয়া সকলকে সত্যিটা জানাল। ডেসডিমোনার কোনো দোষ নেই। আমি ইয়াগোর কথায় বাধ্য হয়ে ডেসডিমোনার ঘর থেকে রুমালটা চুরি করে ক্যাসিওর ঘরে রেখে দিয়েছিলাম। ডেসডিমোনা ও ক্যাসিও পুরোপুরি নির্দোষ। এই কথাটি শোনার পর নিজেকে একজন খুনি ভেবে ওথেলো নিজেও আত্মহত্যা করে। এই অপরাধের জন্য ইয়াগোকে কঠিন নির্যাতন সহ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু ভেনিস বিশিষ্ট সেনাপ্রধানকে হারিয়ে বিলাপ করতে থাকে।